নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো আমি বেসিক্যালি এনার্জি সেক্টরের যে স্টকসগুলো আছে, যেগুলো মোটামুটি ভালো ভালো স্টক আছে, সেগুলো দেখাবো। আর লাস্টে আমি দুটো আর কি রিস্কি টাইপের স্টক দেখাবো, ঠিক আছে? সেগুলো কীভাবে হ্যান্ডেল করতে পারবেন, বা যারা হ্যান্ডেল করেছেন সেগুলো থেকে কীভাবে প্রফিট বুক করে বেরোবেন। সেগুলো খুবই পপুলার স্টক, ঠিক আছে? আমি ওই জন্য লাস্টে ওগুলোকে দেখিয়ে দেবো। দুটো স্টক আছে, ওগুলো দেখাবো, আমি লাস্টে দেখাবো। তো অনেকের কাছেই হয়তো তার আর কি হোল্ডিং থাকতে পারে, তো ওইগুলো থেকে মোটামুটি কীভাবে প্রফিট বুক করে বেরিয়ে আসা যেতে পারে, তো সেই রকমই আমি আর কি টিপস নিয়ে কথা বলবো, আলোচনা করবো, ঠিক আছে? তো ওই কারণেই বলছি, ভিডিওটা পুরো একদম প্রথম থেকে শেষ অবধি A to Z একটু স্কিপ না করে দেখুন, তাহলে অনেক কিছু কিন্তু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। ওকে, কেন কি দেখুন, আদার্স ইউটিউবাররা হয়তো বা আদার্স বিভিন্ন রকম জায়গায় দেখবেন আপনি খালি স্টকসের নাম দেখিয়ে দেবে, ব্যাস সেখান থেকে আপনাদের চলে যাবে। কিন্তু আমি কিন্তু সেটার উপরে মানে যাই না, খালি যারা পুরনো মেম্বার্স আছেন তারা অলরেডি জানেন আমি কিন্তু পুরো আর কি A to Z অ্যানালিসিসও করি, প্লাস আমি মানে মোটামুটি বলেও দিই কীভাবে আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং আপনি করতে পারেন। হ্যাঁ, আমি ডাইরেক্ট রেকমেন্ডেশন করি না কোনো স্টক। যেগুলো দেখাবো আমি আজকেও বলে দিচ্ছি, যে স্টকগুলো দেখাবো সেগুলো কিন্তু কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না। ওগুলো আপনারা দেখুন, মোটামুটি জাস্ট সাজেশান হিসাবে দেখুন, তারপর নিজেরা ভেরিফাই করুন। কীভাবে ভেরিফাই করতে হবে না করতে হবে আপনাদের তো আমি বলেই দিয়েছি, ঠিক আছে? তো যদি না জেনে থাকেন তাহলে দেখুন, একটা প্লেলিস্ট আছে আপনাদের জন্য, যে প্লেলিস্টটাই যদি আপনারা শেয়ার মার্কেট সম্পর্কে কিছু নাও জানেন, তাহলেও কিন্তু কীভাবে প্রফিট বের করতে হবে সেটাও কিন্তু ওই প্লেলিস্টটা যদি ভিডিওগুলো সব কটা দেখেন A to Z, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন, তাহলে কিন্তু আপনারা শিখে যাবেন কীভাবে আর কি প্রফিট বুক করা যেতে পারে, ঠিক আছে? তো সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পরে প্লেলিস্টটা চেক করে নেবেন, সব কটা ভিডিও দেখে নেবেন। আমি এটুকু আশা করছি যে আপনাদের কিন্তু অনেক উপকার হবে। ওকে, তো এই কারণেই বললাম আপনারা নিজেরা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর তারপরে যদি মনে হয় কি না, চলো ইনভেস্টমেন্ট করা যেতে পারে, কোম্পানির ব্যবসা ঠিকঠাক লাগছে, তারপরে গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন, তার আগে নয়। শুধু আমার কথা বলেই বলছেন, আপনি যে কোনো ভিডিও দেখে বা রিলস দেখে কোনো দেখেই কিন্তু ডাইরেক্ট আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন না কখনোই। সবসময় নিজে ভেরিফাই করবেন। নিজে ভেরিফাই করার পর আপনি শিখুন সবার থেকে, আমি বারবারই বলি, আপনি সবার থেকে শিখুন, দিয়ে দেখুন মোটামুটি যেখান থেকে আপনি ভালোভাবে বুঝতে পারছেন সহজ সরলভাবে, সেখানে আপনি থাকুন, ফলো করুন, দিয়ে প্রসেস শিখে নিন, দিয়ে নিজে আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করুন, ঠিক আছে? বারবার বলি। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো জানেন, তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে যে স্টকগুলো নিয়ে কথা বলবো সেগুলো কিন্তু সবই আর কি এনার্জি সেক্টরের স্টক হবে। আর আমি ওই যে বললাম লাস্টে আর কি দুটো আর কি রিস্কি টাইপের শেয়ার আছে, সেগুলোকেও দেখিয়ে দেবো কীভাবে হ্যান্ডেল করা যেতে পারে। আরেকটা মোটামুটি মানে এর আগে আমি চ্যানেলে দিইনি সেই রকম একটা শেয়ার নিয়েও কথা বলবো, ঠিক আছে? তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, অনেক কিছু জানতে চলেছেন। প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে টাটা পাওয়ার কোম্পানি, ঠিক আছে? টাটার শেয়ার খুবই একটা ভালো শেয়ার, ঠিক আছে? তো যদি আমি এখন দামটা দেখি মোটামুটি টাটা পাওয়ার কোম্পানির, তাহলে দাম আছে 431 টাকা। রিসেন্টলি কি হচ্ছে, একটা লোয়ার সার্কিট মেরেছে, ঠিক আছে? কোম্পানি যদি আমি মার্কেট ক্যাপ দেখি তাহলে হচ্ছে একটা লার্জ ক্যাপ কোম্পানি, 1,37,671 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ওকে, আচ্ছা, তো কোম্পানি এবার যদি আমি ব্যবসা দেখি, প্রফিট লস সেকশানে আসবো, দিয়ে কোম্পানি বিক্রি দেখবো 2020 সাল থেকে 29,136, 32,703, 42,816, 55,109, 61,449 কোটি টাকা হচ্ছে কোম্পানির বিক্রি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, খরচ কীরকম করে, 23,847, 25,747, 35,785, 47,381, 50,714 কোটি টাকা, ঠিক আছে? তাহলে কি কোম্পানি যদি আমি তুলনা করি কোম্পানির সেলসের সাথে কোম্পানি এক্সপেন্সেস, তো কোম্পানির সেলস বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম, মানে এক্সপেন্সেস কম, বিক্রি বেশি খরচ কম, তাহলে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। ওকে, আচ্ছা, তো এইবার যদি আমি কোম্পানি প্রফিট দেখি কীরকম প্রফিট করছে কোম্পানি, তাহলে এখানে দেখুন 1,316, 1,439, 2,156, 3,810, 4,280 কোটি টাকা। তাহলে কী হচ্ছে, কোম্পানি প্রফিট কী হচ্ছে, ক্রমশ বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েছে। তার মানে কী বলা যেতে পারে, কোম্পানির বিজনেস বা ব্যবসা কিন্তু ভালো চলছে। ওকে, আচ্ছা, এইবার যদি কোম্পানি আমি রিজার্ভস দেখি, গচ্ছিত সম্পদ, সেটা কত আছে, 32,036 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে। আর যদি ধার বাকি বা বরোয়িংস দেখি, বরোয়িং মানে হচ্ছে পাওয়ার সেক্টর একটু বেশি হয়, আপনারা জানেন, আমি পুরোনো ভিডিওতেও বলেছি অনেকবার, বরোয়িং কিন্তু পাওয়ার সেক্টরে, ব্যাঙ্কিং সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে এগুলো হচ্ছে একটু বেশি হয়। তো দেখুন ওই কারণে বরোয়িং বা ধার বাকি কত, 53,689 কোটি টাকা। তবে হ্যাঁ, বরোয়িংয়ের থেকে দেখতে হবে অ্যাসেটটা কী আছে, ঠিক আছে? কোম্পানি অ্যাসেট যদি আপনাকে আমি দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট
1,39,54 কোটি টাকা, যেটা ধার বাকির থেকে বা বড়োইংয়ের থেকে কিন্তু অনেক বেশি। ঠিক আছে, আর দেখুন সেটা বছরের পর বছর কী হয়েছে, বছরের পর বছর কিন্তু অ্যাসেট ক্রমশ বেড়েছে। তার মানে কী দেখা গেল, নেট প্রফিট বাড়ছে, কোম্পানি বিক্রি বাড়ছে, অ্যাসেট বাড়ছে, রিজার্ভস বাড়ছে, সবই ঠিকঠাক আছে। তাহলে কী দেখা গেলো, কোম্পানি ফান্ডামেন্টাল কিন্তু ওকে, কোম্পানি কিন্তু একদম রাইট কোম্পানি আছে। ঠিক আছে, আচ্ছা তো এইবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রমোটার্সরা কী করছে, প্রমোটার্সরা তাদের হোল্ডিংটা কিন্তু সেম রেখে দিয়েছে। আচ্ছা, এফআই বা ফরেন ইনভেস্টার ওরা কিন্তু অল্প হচ্ছে ইনভেস্টমেন্টটা বিক্রি করেছে, ঠিক আছে, শেয়ার সেল করেছে। সেই জায়গায় যখন ডিআইএসরাও অল্প সেল করেছে, সরকার কী করেছে, সরকার কিন্তু সেখানে আবার ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে। সরকার কিন্তু কিনেছে গভর্নমেন্ট, আর পাবলিক সেক্টর ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে। ঠিক আছে, আচ্ছা এইবার আমি হচ্ছে যদি আপনাদের চার্ট প্যাটার্নটা দেখাই, তো চার্ট প্যাটার্ন দেখুন, চার্ট প্যাটার্ন যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন আপনি কিন্তু রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে তাহলে কিন্তু ভালোই বারবার প্রফিট পেতে পারবেন শর্ট টাইমে। 1 বছরের চার্ট প্যাটার্ন যদি দেখাচ্ছি বুঝতে পারছেন, এখন কিন্তু নিচের দিকে আছে শেয়ারটা, দেখতে পারেন, ওই জন্য আমি দেখিয়ে দিলাম শেয়ারটা মোটামুটি। এবার এই যে বললাম শর্ট টাইমে প্রফিটের জন্য যে একটা ফর্মুলা বললাম, রিভার্স ফর্মুলা, যারা পুরনো চ্যানেলে তারা তো জানেন, তারা তো প্রফিট করছেন অলরেডি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, রিভার্স ফর্মুলা হচ্ছে এমন একটা ফর্মুলা যেটা আপনি অ্যাপ্লাই করে কোম্পানি যদি রাইট হয়, কোম্পানি ফান্ডামেন্টাল যদি ভালো হয়, কোম্পানি বিজনেস যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি শর্ট টাইমে একটা শিওর প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো রিভার্স ফর্মুলা এরকম একটা ফর্মুলা। তো এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো সেটাও গিয়ে চেক আউট করতে পারেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, তো এবার যদি আসি ইনভেস্টমেন্টের জায়গায়, তো দেখুন শেয়ারটা কিন্তু এখন নিচের দিকে আছে, লোয়ার সার্কিট মেরেছে। তো যদি চান এখন ইনভেস্টমেন্ট করতে, তাহলে ওই যে বললাম, বারবার আমি বলি অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, একদম রিস্ক ফ্রি থাকবেন। অল্প শেয়ার মানে ধরুন আপনি টাটা পাওয়ারে আপনি সিলেক্ট করলেন, 100টা শেয়ারে ইনভেস্ট করবেন। ঠিক আছে, সেটাকে আপনি মোটামুটি 4 ভাগে ভাগ করবেন, একবারে আর কি ইনভেস্ট না করে 4 বারে ইনভেস্ট করব। ঠিক আছে, তো 100টা শেয়ারে কত হচ্ছে, 25টা। এটা আমি উদাহরণ দিচ্ছি, বারবার বলছি, আমি যেটা বলছি সেটাই আপনাকে করতে হবে, এরকম কোনো কথা নেই। আপনি নিজে ইনভেস্টমেন্ট অনুযায়ী বুঝে তারপরে কিন্তু সেটা করবেন। তো আমি যদি 100টা শেয়ার ইনভেস্ট করি, তাহলে সেটাকে আমি 4 ভাগে ভাগ করবো, তো 25 হচ্ছে। তো যখন একটু শেয়ারটার দাম নিচের দিকে যাবে, যেমন এখন নিচের দিকে আছে, তো এখন কিন্তু আমি 25টা শেয়ারে ইনভেস্ট করবো। ঠিক আছে, আবার একটু নিচের দিকে যাবে, তখন আবার 25টা শেয়ারে ইনভেস্ট করবো। এরকম টোটাল আমি 4 বার করে ইনভেস্ট করবো। যখন দাম কমবে, দাম বাড়লে না, দাম যখন কমবে তখন গিয়ে আমি ইনভেস্টমেন্টটা করবো। ঠিক আছে, তো 4 বার ইনভেস্ট করা হয়ে গেলে ব্যাস আমি রেখে দেবো। তো যখন দামটা রাইট কোম্পানি কী হয়েছে দেখুন, আলটিমেটলি রাইট কোম্পানি কী করেছে, নিচের দিকে নেমেছে, দিয়ে আলটিমেটলি ওপরের দিকেই গেছে। এই জন্যেই এই ফর্মুলাটার নাম হচ্ছে রিভার্স ফর্মুলা। কি নামলে কোম্পানি ওপরের দিকে যাবেই। তো যখন ওই প্রথম যেখানে এন্ট্রি নিয়েছিলেন সেই দামে উঠে গেলেই আপনার প্রফিট, বা তার ওপরেও যদি যায়, যতদূর প্রফিট নিতে পারবেন সেটা তো আপনার উপর ডিপেন্ড করছে। তো আমি সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি, কখন কীভাবে প্রফিট বুক করতে হয়, কীভাবে প্রফিট নিতে পারবেন, সেই জিনিসটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। সেটারও ভিডিও আপনি ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে বলার, অল্প শেয়ারে ইনভেস্ট করতে পারেন। এবার অল্প শেয়ারে ইনভেস্ট করলে আপনি পুরো টেনশন মুক্ত থাকবেন, আপনারা চিন্তা থাকবে না শেয়ারটা ওপরে উঠবে নাকি নিচের দিকে নামবে। ওপরে উঠলে তো আপনার প্রফিট হচ্ছে, ঠিক আছে, কিন্তু নিচের দিকে নামলেও আপনার লস কিন্তু হবে না। কেন কি আপনি আবার সেকেন্ড টাইম ইনভেস্টমেন্টের সুযোগ পাবেন। ঠিক আছে, তো যখন দেখবেন প্রথম 25টা শেয়ারের যে দামে পাবেন আপনি, পরের 25টা শেয়ার দেখবেন আপনি কম দামে পাবেন। কেন কি দামটা কমে যাচ্ছে, তাহলে এটা ভালো হচ্ছে আপনার জন্য, ইনভেস্টমেন্টের জন্য। ঠিক আছে, তো দেখিয়ে দিলাম টাটা পাওয়ার কোম্পানি, দেখতে পারেন যদি মনে হয় কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে, তাহলে এখন সুযোগটা মোটামুটি ভালো আছে। একটা কিন্তু অল্প শেয়ারে কিন্তু একটা এন্ট্রি নিতে পারেন। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা ইরেডা। ঠিক আছে, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। ঠিক আছে, ইরেডাও কিন্তু একটা ভালো শেয়ার। এখন দাম কত আছে, 196 টাকা। রিসেন্টলি কী হয়েছে, একটা আপার সার্কিট মেরেছে। ঠিক আছে, মার্কেট ক্যাপ দেখি কোম্পানির 52,788 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। এবার যদি আমি কোম্পানির ব্যবসা দেখি, তাহলে প্রফিট লস সেকশানে গিয়ে 2020 সাল থেকে কোম্পানির রেভিনিউ দেখবো। ঠিক আছে, 2,368 কোটি, 2,655, 2,860, 3,483, 4,965 কোটি টাকা। তো বছরের পর বছর কী হলো, কোম্পানির রেভিনিউটা বাড়লো। সেই তুলনায় কোম্পানি খরচ কীরকম করছে, 649, 495, 430, 232, 85 কোটি। তো দেখুন এখানে বছরের পর বছর এখানে কিন্তু আবার খরচটা কোম্পানি কমিয়ে দিচ্ছে। তো কোম্পানি বিক্রি বাড়ছে, কোম্পানি খরচ কমছে। এটা খারাপ দিক না ভালো দিক কোম্পানির জন্য? অবশ্যই, কিন্তু 100% কিন্তু কোম্পানির জন্য এটা ভালো দিক। ঠিক আছে, আচ্ছা তো যদি আমি এবার কোম্পানি প্রফিটটা দেখি, কীরকম প্রফিট করছে কোম্পানি। নেট প্রফিট 346, 634, 865, 1,252 কোটি টাকা। তো প্রফিট কী হলো, বছরের পর বছর প্রফিট হচ্ছে ক্রমশ বাড়লো। তার মানে কোম্পানির ব্যবসা বা বিজনেস কিন্তু
ভালো চলছে, ঠিক আছে। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানি ভবিষ্যৎ বা ব্যালেন্স শিটটা চেক করি, তাহলে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ কত আছে? 5,872 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে। আর ধারবাকি বা বরোয়িংস, ধারবাকিটা বেশি হয় আমি বলেইছি, কত আছে? 49,687 কোটি টাকা কোম্পানির কাছে বরোয়িং বা ধারবাকি আছে। তো এইবার যদি আমি এখানে কোম্পানির মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, তাহলে সেটা হচ্ছে 62,600। এটা কিন্তু দেখুন আবার বড়োইংয়ের থেকে অনেক বেশি, তার মানে ভালো দিক, ঠিক আছে। আচ্ছা, আর এটা বছরের পর বছর কী হচ্ছে? বছরের পর বছর ক্রমশ বাড়ছে। তার মানে অ্যাসেট কোম্পানির বাড়লো। তাহলে ফান্ডামেন্টাল কোম্পানি কী বলা যেতে পারে? ফান্ডামেন্টাল কিন্তু কোম্পানি একদম ওকে, কোম্পানি একদম রাইট আছে, ঠিক আছে। প্রফিট বাড়ছে, বিক্রি বাড়ছে, খরচ কমে যাচ্ছে, তো ভালো দিক একদম। আচ্ছা, যদি আমি এবার আপনাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্সরা কী করেছে? প্রোমোটার্সরা কিন্তু তাদের হোল্ডিংটাকে একদম সেম রেখে দিয়েছে। ফরেন ইনভেস্টার এফআইসরা তাদের ইনভেস্টটা অল্প বিক্রি করেছে, হোল্ডিং অল্প বিক্রি করেছে, ডিআইসরাও কিন্তু অল্প বিক্রি করেছে, ঠিক আছে। সেই মালগুলো কারা কিনেছে? সেই মালগুলো পাবলিক সেক্টর গিয়ে ইনভেস্ট করেছে, ঠিক আছে। পাবলিক সেগুলো কিনে নিয়েছে। আচ্ছা, তো যদি আমি এবার চার্ট প্যাটার্ন দেখাই, দেখুন এক বছরের আমি চার্ট প্যাটার্ন খুলেছি, এক বছরে কিন্তু এটা আপনাকে অনেকবার প্রফিট দেবে, এই দেখুন। ওকে, দেখতেই পাচ্ছেন রিভার্স ফর্মুলা যদি অ্যাপ্লাই করেন এই ছোটো ছোটো জায়গাগুলোতেও আপনাকে প্রফিট দেবে। এখন ওপরের দিকে আছে, এবার এই ওপরের দিকে আছে যখন, এখন হচ্ছে এফআইসডিআররা প্রফিট বুক করছে, এখানে গিয়ে পাবলিক ইনভেস্ট করছে, তো এটাই ভুল। যখন ওপরের দিকে যায় শেয়ারটা তখন হচ্ছে প্রফিট বুক করতে হয়। দেখেছেন এরা এফআইসডিআররা কী করছে? মাল সেল করছে মানে কি? সেল করছে মানে তারা প্রফিট বুক করছে। কেন কি শেয়ারটা এখন ওপরের দিকে যাচ্ছে, আর পাবলিক সেক্টর কী হচ্ছে? পাবলিক হচ্ছে তখন কিনছে। তো এটাই কিন্তু ভুল। যখন দাম নিচের দিকে নামে তখন হচ্ছে কিনতে লাগে, যখন ওপরের দিকে যায় তখন কিন্তু বিক্রি করতে হয় বা প্রফিট বুক করতে হয়। তো এটাই কিন্তু এফআইসডিআররা এই রুলটাই ফলো করে বলে কিন্তু তারা এতটা প্রফিট করতে পারে। সাধারণ মানুষ কি দেখে? সাধারণ মানুষ ট্রেন্ড দেখে, কি মার্কেট ওপরের দিকে যাচ্ছে মানে ওপরের দিকেই চলে যাবে। এটা কিন্তু টোটালি ভুল, ঠিক আছে। যখন ওপর নিচ করতে করতে ওপরের দিকে যেতেই পারে, দেখুন ওপরের দিকে গেছে এক বছরে, ঠিক আছে, এক বছরে দেখুন ওপরের দিকেই গেছে, কিন্তু এই ওপর নিচ করতে করতে ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তার মানে কি ওপর নিচ যখন করতে করতে ওপরের দিকে, নিচের জায়গাগুলো যদি আপনি ইনভেস্ট করেন, যদি আপনি এসআইপিও করেন, এই শেয়ারটাতে আপনি শর্ট টাইমে, আপনি লং টাইমে আপনি এসআইপি করে কিন্তু ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো যদি এসআইপি করেন আপনি, তো আপনার কি মনে হয়, আপনি যদি এই ওপরের জায়গাগুলো কেনেন তাহলে কি আপনার প্রফিট বেশি হবে নাকি নিচের জায়গাগুলো কিনলে প্রফিট বেশি হবে? অবশ্যই নিচের জায়গাগুলো কিনলে। কিন্তু মানুষ কী করে? যখন এই ওপরের দিকে যায় তখন কি ইনভেস্ট করে। এটাই হচ্ছে ভুল ধারণা, ঠিক আছে, এটাই ভুল। যখন নিচের দিকে নামে তখন হচ্ছে ইনভেস্ট করতে লাগে, যখন ওপরের দিকে যাবে তখন প্রফিট বুক করতে হবে। ওকে, তো এটা আমি বলে দিলাম মোটামুটি, আশা করি বুঝতে পারছেন। এই টিপসটা দিয়েছি আমি আগেও, আবারও দিয়ে দিলাম, যদি ভুলে গিয়ে থাকেন ওই কারণে বলে দিলাম। দেখুন আস্তে আস্তে তো ওপরের দিকে যাচ্ছে, আপনাকে একটা প্রফিট দেবে লং টাইমে, ওই জন্যই বললাম লং টাইমেও প্রফিট দেবে আপনাকে। বাট শর্ট টাইমেও যদি আপনি রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে কাজ করতে চান, দেখুন তাহলে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার অলরেডি প্রফিট দিয়েছে এক বছরে। এক বছরে 5বার আপনাকে প্রফিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই কারণেই বলছি শর্ট টাইমেও প্রফিট করতে পারেন, আর চাইলে এসআইপিও করতে পারেন। তাহলে নিচের জায়গাগুলোতে মোটামুটি ইনভেস্ট করলে তাহলে আপনার এসআইপিটা একদম ঠিকঠাক হবে। ওকে, দেখিয়ে দিলাম। এবার আপনি নিজে ভেরিফাই করুন, যেটা সুবিধা মনে হবে সেই মতো একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা এনটিপিসি, ঠিক আছে। এনটিপিসিও একটা ভালো স্টক, যদি এখন দাম দেখেন তাহলে হচ্ছে 370 টাকা। রিসেন্টলি কী হচ্ছে, একটা আপার সার্কিট মেরেছে, কোম্পানি মার্কেট ক্যাপ 3,58,922 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, তো যদি আমি কোম্পানির ব্যবসা দেখি, 2020 সাল থেকে কোম্পানির সেলস বা বিক্রি দেখছি, 1,09,464, 1,11,531, 1,32,669, 1,76,207, 1,78,501 কোটি টাকা, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, বছরের পর বছর কোম্পানি বিক্রি ক্রমশ বাড়ছে। আচ্ছা, খরচ বা এক্সপেন্সেস 77,876, 77,487, 92,307, 1,28,612, 1,27,408 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি, কোম্পানি বিক্রি বেশি কিন্তু কোম্পানি খরচাটা বা এক্সপেন্সেসটা সেই তুলনায় কম, তাহলে এটাও কোম্পানির জন্য একটা ভালো দিক। ওকে, আচ্ছা, তো এবার যদি আমি দেখাই কোম্পানি কীরকম প্রফিট করছে, সেটা যদি একবার দেখার চেষ্টা করি, নেট প্রফিটটা, তাহলে সেটা হচ্ছে 11,902, 14,969, 16,960, 17,121, 21,332 কোটি টাকা। তো বছরের পর বছর কী হলো, কোম্পানি প্রফিট কিন্তু কোম্পানি ক্রমশ বেড়েই চললো, তাহলে মানে কোম্পানি বিজনেস বা ব্যবসা ভালোই চলছে। ওকে, আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটটা আপনাদের দেখাই, তাহলে রিজার্ভস দেখুন কোম্পানির গচ্ছিত সম্পদ কত আছে, 1,51,013 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে। সেই তুলনায় ধারবাকি বেশি হবে, সবাই জানেন পাওয়ার সেক্টর, যেহেতু এনার্জি সেক্টর,
কত আছে 2,37,131 কোটি টাকা কোম্পানির কাছে বরোয়িংস বা ধার বাকি আছে। আচ্ছা, এইবার যদি আমি অ্যাসেট দেখি, কোম্পানির মোট অ্যাসেট, ঠিক আছে, তাহলে ওটা 2 লক্ষ টাকা বরোয়িং ছিল, এখানে দেখুন 4,80,197 কোটি টাকা কোম্পানির কাছে মোট অ্যাসেট বা টোটাল সম্পত্তি আছে। ঠিক আছে, তো সেটা কি হচ্ছে বছরের পর বছর সেটা কি হলো ক্রমশ বাড়ছে। তার মানে কি অ্যাসেট কোম্পানি কিন্তু ক্রমশ বাড়ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বোঝা গেল, সব কিছু দেখে বোঝা গেল কোম্পানি ফান্ডামেন্টাল একদম ওকে আছে, কোম্পানিটা একদম রাইট কোম্পানি। ওকে, আচ্ছা শেয়ার হোল্ডিংটা প্যাটার্নটা আপনাদের দেখাই। প্রোমোটার্সটা কী করলো, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটাকে সেম রেখে দিয়েছে। এফআইসরা ফরেন ইনভেস্টাররা তারা হচ্ছে ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে। ওকে, ডিআইস বা ডোমেস্টিক ইনভেস্টার তারা কিন্তু অল্প বিক্রি করেছে। সরকার কী করেছে, সরকার কিন্তু আবার ইনভেস্টমেন্ট করেছে। ওকে, পাবলিক সেক্টরের কাছে সেরকম কোনো হোল্ডিং নেই, মাত্র 3.37% কিন্তু পাবলিকের কাছে হোল্ডিং আছে। তাহলে ম্যাক্স টু ম্যাক্স হোল্ডিংটা কিন্তু বড় প্লেয়াররা নিয়ে রেখে বসে আছে। ঠিক আছে, তো বুঝতেই পারছেন শেয়ারটা কতটা ভালো শেয়ার। এবার যদি আমি চার্ট প্যাটার্ন খুলি, ওকে, চার্ট প্যাটার্ন যদি দেখানোর চেষ্টা করি, দেখুন সেটা আলটিমেটলি কী হয়েছে, এখান থেকে চার্টটা কোথায় গেছে, আলটিমেটলি ওপরের দিকে আপ ট্রেন্ড। ঠিক আছে, আচ্ছা এটা আমি 1 বছরের দেখালাম। এবার যদি আপনাকে আমি 5 বছরের দেখাই, 5 বছরের ট্রেন্ডটা কোথায় গেছে, 5 বছরের ট্রেন্ডটা দেখুন, এই যে আলটিমেটলি ওপরের দিকে। তার মানে শেয়ারটা আপনাকে কিন্তু লং টাইমে প্রফিট দেবে। ওকে, আর শর্ট টাইমেও কিন্তু আপনাকে একটা প্রফিট দেওয়ার ক্ষমতা রাখে। কেন, যদি আমি 1 বছরের আর কি চার্ট প্যাটার্ন একবার খুলে যদি দেখাই, তাহলে দেখুন যে যেখানে ইনভেস্ট করেছে তাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে। ওকে, যে যেখানে ইনভেস্ট করেছে, এই দেখুন এরকম জায়গায় একটা রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলেন, বা যদি এরকম জায়গায় অল্প অল্প করে কিনতে থাকলেন, মানে যখন নিচের দিকে নামছে অল্প অল্প কিনতে থাকলেন, হোল্ড করে রাখলেন, মোটামুটি দেখুন ভালো প্রফিট হয়ে গেছে। তো শেয়ারটাতে এটাতে আপনি শর্ট টাইমে যেরকম প্রফিট করতে পারবেন, আপনি কিন্তু লং টাইমেও কিন্তু প্রফিট করতে পারবেন। তো আমার মতে লং টাইমে প্রফিটটা বেশি হবে। ঠিক আছে, তো এবার আপনি নিজে আর কি বিবেচনা করে দেখতে পারেন আপনার যেটা সুবিধা মনে হবে, সেই রকম একটা কিন্তু এনটিপিসির সাথে আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন। তবে আমার মতে মানে এনটিপিসি একদম ভালো কোম্পানি। ঠিক আছে, এখন কিন্তু সস্তায় পাওয়া যাচ্ছে, কেন কি স্টক পিইটা দেখুন মাত্র 17.2%, মানে 2 আছে। ঠিক আছে, তো স্টক পিইটাও অনেকটা কম আছে, সস্তায় মাল পাওয়া যাচ্ছে। তো চাইলে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, কিন্তু হ্যাঁ এখন না, কেন কি এখন আপার সার্কিট মেরেছে, যখন একটু লোয়ার সার্কিট মারবে তখন চেষ্টা করবেন, তখন কিন্তু ইনভেস্টমেন্ট করা। দেখুন শেয়ারটা যে খালি প্রত্যেক দিন আপার সার্কিট মেরে যাবে এরকম তো হয় না, মাঝে মধ্যে একটু লোয়ার সার্কিটও মারবে। তো যখনই এই লোয়ার সার্কিটটা মারবে তখনই চেষ্টা করবেন এন্ট্রি নেওয়া। এখন দরকার নেই, এখন একটুখানি আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন, যেরকম সুবিধা হবে সেরকম করে। এবার দেখুন অনেকের কিন্তু ভিডিও মানে দেখতে অনেকের প্রবলেম হয়, কেন কি ভিডিওগুলো, আমার ভিডিও অনেক সময় বড় বড় হয়, লেন্দি হয়। ঠিক আছে, কেন কি আমি আপনাদের ভেঙে ধরে বোঝানোর চেষ্টা করি সম্পূর্ণ বাংলাতে, তো এই কারণে কিন্তু ভিডিও বড় হয়। ঠিক আছে, তো ওই জন্য অনেকে থাকেন না, বেরিয়ে যান। তো এইটা কিন্তু মোটামুটি করবেন না, একটু পেশেন্সের সাথে দেখলে কিন্তু আপনারই বেনিফিট হবে। এই শেয়ারটার কথা বলছিলাম, এই শেয়ারটা কিন্তু এর আগে আমি আমার চ্যানেলে দেখাইনি, বাট শেয়ারটা কিন্তু খুবই একটা ভালো শেয়ার। তো শেয়ারটার নাম হচ্ছে আগরওয়াল ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন লিমিটেড। এখন শেয়ার প্রাইস যদি দেখেন 1194 টাকা আছে। রিসেন্টলি কি হচ্ছে একটা আপার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 1,785 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ওকে, তো এবার যদি কোম্পানি আমি ব্যবসা দেখি, বিক্রি যদি দেখি, কোম্পানি 2020 সাল থেকে 787, 904, 1,598, 2015, 2,125 কোটি টাকা। ওকে, খরচ কীরকম করছে, 741, 832, 1,492, 1,879, 1,952 কোটি টাকার। তো আমি যদি তুলনা করি তাহলে কোম্পানির সেলস বেশি, কোম্পানির এক্সপেন্সেসটা কম। ওকে, তার মানে এটা কোম্পানির জন্য একটা ভালো দিক। আচ্ছা, তো যদি আমি এবার কোম্পানি প্রফিট দেখি, কীরকম প্রফিট করছে, 26 কোটি, 41 কোটি, 64 কোটি, 92 কোটি, 109 কোটি টাকা। ঠিক আছে, তাহলে প্রফিটও কী হচ্ছে, কোম্পানির প্রফিটও কিন্তু বছরের পর বছর বাড়ছে। তার মানে কী দেখলাম, কোম্পানির ব্যবসা বা বিজনেস ভালোই চলছে। আচ্ছা, এইবার যদি আমি ব্যালেন্স শিটটা দেখি, রিজার্ভস কত আছে কোম্পানির, 496 কোটি টাকা, আর ধার বাকি বা বরোয়িংস 361 কোটি টাকা। দেখতে পাচ্ছেন ধার বাকিটাও কিন্তু কম আছে। ওকে, তাহলে এটা খুবই ভালো দিক একটা কোম্পানির জন্য। আর মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট 1,120 কোটি টাকা, আর এটা বছরের পর বছর ক্রমশ বাড়ছে। তাহলে অ্যাসেট কী হচ্ছে, অ্যাসেট বাড়ছে। আর ফান্ডামেন্টাল কী দেখা গেল, ফান্ডামেন্টাল কোম্পানিটা একদম রাইট কোম্পানি, একদম ওকে কোম্পানি। ওকে, আচ্ছা, তো যদি আমি আপনাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্সরা কী করলো, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটাকে একই রেখে দিয়েছে। এফআইসরা কী করেছে, এফআইস হচ্ছে অল্প ইনভেস্ট করেছে, ডিআইসরা এরাও কিন্তু ইনভেস্ট করেছে, পাবলিক সেক্টর অল্প বিক্রি করেছে। পাবলিক সেক্টরের মালগুলো কিন্তু এফআইডিআইসরা কিনে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা যদি আমি চার্ট প্যাটার্নটা দেখাই, দেখুন আপনাকে শর্ট টাইমে কত সুন্দর প্রফিট দেবে। যদি দেখেন ভালো করে বুঝতে পারবেন এইসব জায়গাগুলোতে কত সুন্দর সুন্দর প্রফিট দিচ্ছে। এগুলো আমি বড় বড় ধরছি, এই ছোটো ছোটো জায়গাগুলোতে আমি ধরলাম না। তো 1 বছরে মোটামুটি 3বার প্রফিট দিয়ে দিয়েছে। তো 3বার প্রফিট যদি না নিতে পারে, আপনি যদি 2বারও প্রফিট নেন বছরে, তাহলেও কিন্তু এনাফ। ঠিক আছে, তাহলেও কিন্তু অনেক।
তো ভিডিওগুলো এই শেয়ারগুলো দেখুন, দেখে নিজে ভেরিফাই করুন। আমি বারবার বলছি কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, নিজে দেখুন, ভেরিফাই করুন, তারপরে যদি কোম্পানি ব্যবসা সম্পর্কে পড়ুন, তারপরে যদি আপনার মনে হয় কি না ইনভেস্টমেন্ট করা যেতে পারে, তবে গিয়ে কিন্তু একটা আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করতে পারেন। ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম শেয়ারগুলো, আরও শেয়ার দেখাচ্ছি, দেখতে থাকুন। এই শেয়ারটা আমি এর আগে চ্যানেলে দেখাইনি, কিন্তু কোম্পানি বিজনেস খুব ভালো, মানে যদি কোম্পানি আর কি ব্যবসা দেখেন, ফান্ডামেন্টাল দেখেন, সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, ওই কারণেই আমি দেখিয়ে দিলাম শেয়ারটা। পছন্দ হলে নেবেন, ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, শর্ট টাইমে এন্ট্রি নেবেন, প্রফিট করবেন, বেরিয়ে যাবেন। আর যদি পছন্দ না হয় তাহলে অ্যাভয়েড করে যাবেন। এটা একটা হাইড্রো পাওয়ার কোম্পানি। ঠিক আছে, আমি আগেও অনেকবার বলেছি এসজিভিএন সম্পর্কে, খুবই ভালো শেয়ার ছিল, অনেক কম দাম ছিল তখন, এখন অনেকটা দাম বেড়ে গেছে, 131 টাকা এখন দাম আছে। রিসেন্টলি কি হয়েছে, একটা আপার সার্কিট মেরেছে কোম্পানি। যদি মার্কেট ক্যাপ দেখি 51,382 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। ওকে, তো চলুন কোম্পানি ব্যবসাটা একবার দেখে নিই। দেখিয়েছি আমি যদিও, তাও দেখিনি। বিক্রি কত আছে, 2,703, 2,485, 2,417, 2,938, 2,579 কোটি টাকা। তো কোম্পানি মোটামুটি 2,700, 2,800 মধ্যে, 2,900 মধ্যে কিন্তু কোম্পানি বিক্রি চলে। ওকে, যদি খরচাটা দেখাই, 590, 619, 623, 665, 772 কোটি টাকা। তো যদি তুলনা করি, কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচটা কম, তার মানে কোম্পানি এটা ভালো দিক। আচ্ছা, তো যদি এবার আমি প্রফিটটা দেখাই, কোম্পানি কীরকম প্রফিট করছে, নেট প্রফিট যদি দেখি, তাহলে সেটা হচ্ছে 1,567, 1,646, 990, 1,359, 911। ঠিক আছে, তো বাড়ছে কমছে, কিন্তু কোম্পানির লস হচ্ছে না, প্রফিট কিন্তু কোম্পানি করেই যাচ্ছে, তার মানে কোম্পানি বিজনেস চলেই যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো যদি আমি এবার কোম্পানি ব্যালেন্স শিট দেখাই আপনাকে, রিজার্ভ যদি দেখেন কত আছে, 10,141 কোটি, সেই তুলনায় কোম্পানি খরচা, বরোয়িংস 20,323 কোটি টাকা। ওকে, আচ্ছা, তো যদি আমি এবার মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখাই, তাহলে সেটা হচ্ছে 39,191 কোটি, যেটা বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। তার মানে অ্যাসেট বাড়ছে কোম্পানির, প্রফিটও ঠিকঠাক আছে, তার মানে কী বলা যেতে পারে, কোম্পানি ফান্ডামেন্টাল কিন্তু ওকে, কোম্পানিটা একদম রাইট কোম্পানি আছে। ওকে, আচ্ছা, তো যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্সটা কী করলো, প্রোমোটার্সটা তাদের হোল্ডিংটা সেম রেখে দিয়েছে। এফআইসরা কী করেছে, এফআইসরা অল্প ইনভেস্ট করেছে। ডিআইস কী করেছে, ডিআইস অল্প বিক্রি করেছে। পাবলিক সেক্টর কী করেছে, পাবলিক সেক্টর অল্প ইনভেস্টমেন্ট করেছে, ওরা ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে। ওকে, আচ্ছা, শেয়ার হোল্ডিং চার্ট প্যাটার্নটা যদি দেখাই, দেখুন শেয়ারটা আলটিমেটলি কোথায় গেছে, নিচ থেকে আলটিমেটলি ওপরের দিকে, ট্রেন্ড ওপরের দিকেই। আর যদি আমি 5 বছরের চার্ট প্যাটার্ন দেখাই, 5 বছরে দেখুন শেয়ারটা কিন্তু হিউজ একটা রিটার্ন দিয়েছে। এই দেখুন, বুঝতে পারছেন কতটা উপরের দিকে গেছে, তার মানে কিন্তু একটা বড়সড় রিটার্ন দিয়েছে। তবুও যদি শেয়ারটাতে আপনি মোটামুটি চান এখন শর্ট টাইমে ইনকাম করতে, তাহলে কিন্তু সেটাও এখন করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি চান লং টাইমের জন্য হোল্ড করে রাখতে, কোম্পানি বিজনেস তো ঠিকঠাক চলছে, তো মোটামুটি তাহলে এই নিচের জায়গাগুলো ধরার চেষ্টা করবেন। এখন তো দাম উপরের দিকে আছে, এখন ইনভেস্টমেন্ট করার দরকার নেই, আবার যখন নিচের দিকে নামবে তখন একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু আপনি করতে পারেন। ঠিক আছে, নিচের জায়গাগুলো ধরবেন, তাহলে আপনি প্রফিটটা কিন্তু বেশি পাবেন। এবার দেখুন, এখন মোটামুটি আপনাকে একটা কথা আমি বলে দিচ্ছি, তো এই কারণেই বলি আমি ভিডিও স্কিপ না করতে, কেন কি একটা ভিডিওর মাঝখানে আমি প্রচুর টিপস দিয়ে থাকি, তো এখন আমি একটা টিপস দিচ্ছি। ধরুন কোম্পানি এখন বিজনেস মোটামুটি ভালোই আসে, ঠিক আছে, বাট দেখা গেল নেক্সট কোয়ার্টারে গিয়ে কোম্পানি বিজনেসটা খারাপ হয়ে গেল। ঠিক আছে, বিজনেস ভালো দিচ্ছে না কোম্পানি, তাহলে দেখুন যে কোম্পানি বিজনেস ভালো দিচ্ছে না, সে এবার একটা কোয়ার্টারে এটা মানা যায়, ঠিক আছে, কিন্তু তারপরেও যদি কোয়ার্টারে গিয়ে আবার যদি বিজনেসটা ডাউন হয়, তখন কিন্তু সেটা আপনাকে ডিসিশান নিতে হবে অন্য একটা। কী ডিসিশান নেবেন, এবার দেখবেন মোটামুটি তখন যদি মোটামুটি প্রফিটে থাকেন আপনি, ঠিক আছে, তাহলে তো কোনো ব্যাপার না, তাহলে রেখে দিন। যখনই দেখবেন ওই প্রফিট থেকে মোটামুটি একটু অল্প লোয়ার সার্কিট মারা শুরু করলো, তখনই কিন্তু প্রফিট বুক করে মার্কেট থেকে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, সেই শেয়ারটা থেকে বেরিয়ে আসতে পারেন। ওকে, বাট তা যদি না হচ্ছে, যদি আপারের পর আপার সার্কিট লেগেই আছে, তাহলে হোল্ড করে রাখুন। বাট তারপরে গিয়ে যদি দেখছেন যে আপার সার্কিট যাওয়ার পরে হঠাৎ করে একটু নিচের দিকে নামলো, তখনই প্রফিট বুক করুন, আর তাকাবেনই না। কেন কি দুটো কোয়ার্টারে কিন্তু কোম্পানি ব্যবসা ভালো যায়নি, তো যে কোম্পানি ব্যবসা ভালো না আমরা সেখানে ইনভেস্ট করবো না। তবু যখন প্রফিটে আসি, আমি কিন্তু প্রফিটটা বুক করে মার্কেট থেকে বেরিয়ে আসবো। ঠিক আছে, তো এটা বলে দিলাম, একটা টিপস দিয়ে দিলাম। আজকে কোম্পানিটা ভালো আছে মানে এই না যে কালকেও কোম্পানিটা ব্যবসা ভালো থাকবে, কালকে খারাপ হতেই পারে। তো তখন কীভাবে করতে পারেন, কী করা যেতে পারে, সেই নিয়ে কিন্তু আমি মোটামুটি বলে দিলাম। নেক্সট শেয়ারটা হচ্ছে এনএইচপিসি। ঠিক আছে, এই শেয়ারটা তো একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। তো শেয়ারটার এখন দাম কত আছে, 99 টাকা 20 পয়সা। রিসেন্টলি কী হয়েছে, একটা লোয়ার সার্কিট মেরেছে। আচ্ছা, মার্কেট ক্যাপ কোম্পানি কত আছে, 99,647 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ আছে। কোম্পানি বিজনেস প্রফিট লস সেকশানে যদি আসি, কোম্পানি বিক্রি কত হচ্ছে, 10,008, 9,648, 9,144, 10,607, 9,632 কোটি টাকা। ওকে, কোম্পানি খরচ কীরকম করে, এক্সপেন্সেস
4,562, 4,371, 5,131, 4,401, 4,764 কোটি টাকা। তুলনা যদি আমি করি, কোম্পানির বিক্রি বেশি, খরচ কম, এটাও ভালো দিক তাহলে কোম্পানির জন্য। আচ্ছা, তো এবার যদি আমি প্রফিট দেখি কোম্পানি কীরকম প্রফিট করছে, তাহলে সেটা হচ্ছে 3,345, 3,600, 3,774, 4,235, 4,028 কোটি টাকা। তো কোম্পানি প্রফিট হচ্ছে, কোম্পানি প্রফিট কিন্তু করছে, তার মানে কোম্পানি বিজনেস চলছে, ভালোই চলছে। আচ্ছা, তো এবার যদি ব্যালেন্স শিটটা দেখি, রিজার্ভস কত আছে, 28,697 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে। ধার বাকি বেশি হবে, কত আছে, 32,561 কোটি টাকা কোম্পানির কাছে বরোয়িংস বা ধার বাকি আছে। ওকে, তো এইবার যদি আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, 93,295 কোটি টাকা কোম্পানির কাছে টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি আছে, যেটা বছরের পর বছর কী হচ্ছে, ক্রমশ বেড়েই চলেছে। ঠিক আছে, অ্যাসেট বাড়ছে, তার মানে কি দেখা গেল, ফান্ডামেন্টাল কিন্তু কোম্পানিটা রাইট কোম্পানি, একদম ওকে কোম্পানি আছে। অল্প শেয়ারে কিন্তু আমি ইনভেস্ট করতে পারবো। তার আগে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নিই। প্রমোটার্স কী করছে, প্রমোটার্স তাদের হোল্ডিংটা কিন্তু বিক্রি করেছে। এফআইস কী করেছে, এফআইসও বিক্রি করেছে। আচ্ছা, ডিআইএস কী করলো, ডিআইএসও কিন্তু বিক্রি করেছে। সেই শেয়ারগুলো কারা কিনেছে, এই যে সরকার অল্প বিক্রি করেছে, পাবলিক কিন্তু সেই শেয়ারগুলো কিনেছে। মানে সবাই বিক্রি করছে কিন্তু, দেখুন ভালো করে, সবাই বিক্রি করছে, পাবলিক হচ্ছে ইনভেস্ট করছে। তার মানে এখন আর কি কিন্তু প্রফিট বুক করার সময় এখন হচ্ছে পাবলিক ইনভেস্ট করছে, তো ওই কারণে প্রফিট বুক করেছে বলে শেয়ারটা নিচের দিকে চলছে। ওকে, তো যখন দেখছেন শেয়ারটা মানে নিচের দিকে আছে, তখন কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, প্রফিট বুক করেছে বলেই নেমেছে, এফআইজিএসে কিন্তু আবার কিন্তু এন্ট্রি নেবে। কারণ আপনি যদি এটা দেখেন, মোটামুটি মার্চের কিন্তু আমি 2024 মার্চের আমি রিপোর্ট দেখাচ্ছি। ঠিক আছে, তো এবার এখন মোটামুটি টাইম হয়ে গেছে, এখন কিন্তু ওরা আবার ইনভেস্ট করছে। কেন কি, মার্চ মাসে যদি আমি আপনাদের দেখাই, মোটামুটি মে, এপ্রিল, এই যে মার্চ, ঠিক আছে, এই দেখুন মার্চ, ফেব্রুয়ারি, এই আসছে মার্চ। ঠিক আছে, মার্চের থেকে কিন্তু ওরা অল্প বিক্রি করেছে বলেই কিন্তু শেয়ারটা নিচের দিকে নেমেছিল। এবার যখন শেয়ারটা নিচের দিকে নেমেছে, ওরা কিন্তু আবার ইনভেস্টমেন্ট করেছে বলে দেখুন শেয়ারটা কিন্তু এরকম উপরের দিকে গেছে। এখান থেকে কত দূর, মানে এখান থেকে র্যালিটা কীরকম আছে, এখান থেকে র্যালিটা কিন্তু উপরেই আছে। কেন কি ওরা আবার ইনভেস্ট করেছে, কেন কি সস্তায় যখন মাল পাবে, নিচের দিকে নামলেই শেয়ারটা কিন্তু সবসময় ইনভেস্ট করতে হয়। তো এখন দেখুন মোটামুটি নিচের দিকে গেছে, এখন হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে। ওই যে আবার বললাম, রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, নিজে ভেরিফাই করবেন, তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা করবেন। কেন কি, ইউটিউব চালাচ্ছি, একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আমি ডাইরেক্ট এরকম করে রেকমেন্ডেশন করতে পারি না। কেন কি, সেবির অনেক গাইডলাইন্স আছে, ইউটিউবের অনেক পলিসি আছে, সেগুলো কিন্তু মেনটেন করতে হয়। তো আমি ডাইরেক্ট আপনাকে বলতে পারি না কোন শেয়ারটা আপনি কিনবেন, কোন শেয়ারটা আপনি বিক্রি করবেন। এটা পুরোটাই ডিপেন্ড করছে আপনার উপরে। আমি আপনাকে সাজেশান দিচ্ছি, আমি আপনাকে স্টক দেখাচ্ছি। এবার যদি মনে হয় আপনার যে কোম্পানির প্রতি আপনি বিশ্বাস রাখতে পারছেন, তাহলে অবশ্যই একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন। আদারওয়াইজ আপনি করবেন না, অ্যাভয়েড করবেন শেয়ারগুলোকে। ওকে, নেক্সট শেয়ারটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড। ঠিক আছে, শেয়ার প্রাইস কত আছে, 1,732 টাকা। রিসেন্টলি হচ্ছে 0.24% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 10,438 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ, মানে স্মল ক্যাপ কোম্পানি। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানি ব্যবসা দেখাই আপনাকে, 2020 সাল থেকে কোম্পানি বিক্রি কত আসছে, 59, 102, 230, 644, 1,024 কোটি টাকা। তো বিক্রি কিন্তু বছরের পর বছর কোম্পানি ক্রমশ বাড়লো। খরচ 32, 44, 121, 435, 687 কোটি টাকা। তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচটা কম, তার মানে এটা কোম্পানির জন্য ভালোই দিক। আচ্ছা, এবার যদি আমি প্রফিট দেখাই কোম্পানি কীরকম প্রফিট করছে, তাহলে সেটা দেখুন 6, 22, 43, 110, 162 কোটি টাকা। তো বছরের পর বছর কী হলো, প্রফিটটা কিন্তু ক্রমশ বাড়লো, তার মানে কোম্পানি বিজনেস বা ব্যবসা ভালোই চলছে। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির রিজার্ভস দেখি, গচ্ছিত সম্পদ, সেটা কত আছে, 775 কোটি টাকা কোম্পানির কাছে রিজার্ভস বা গচ্ছিত সম্পদ আছে। আর ধার বাকি বেশি হবে, কেন কি, যেহেতু এনার্জি সেক্টর, কত আছে, 1,036 কোটি টাকা। কিন্তু তার তুলনায় কিন্তু কোম্পানির অ্যাসেটটা যদি চেক করি, অ্যাসেটটা কিন্তু বেশি। বরোইং ছিল 1,000 কোটি, অ্যাসেটটা হচ্ছে 2,000 কোটি, 2,436 কোটি। তো অ্যাসেটটা বেশি, আর অ্যাসেটটা বছরের পর বছর কী হচ্ছে, ক্রমশ অ্যাসেট বেড়েই চলেছে। তার মানে কী দেখলাম, কোম্পানি ফান্ডামেন্টাল, কোম্পানি বিজনেস কিন্তু ওকে আছে, কোম্পানিটা রাইট কোম্পানি। ঠিক আছে, আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী বলছে, প্রোমোটার্সরা কী করলো, প্রোমোটার্সরা তাদের হোল্ডিংটা একই রেখেছে। এফআইসরা কী করেছে, এফআইসরা অল্প বিক্রি করেছে, ডিআইসরা হচ্ছে অল্প বিক্রি করেছে, এরা প্রফিট বুক করেছে। এবার কিন্তু পাবলিক সেখানে কি ইনভেস্ট করে, দেখেছেন পুরো উল্টো, এফআইস ডিআইসরা আর কি বিক্রি করে, পাবলিক কেনে। এর সবসময় ভুল ধারণা এদের। ঠিক আছে, যখন মার্কেট ওপরের দিকে যায়, দেখুন তখন হচ্ছে ইনভেস্ট করা উচিত না, তখন আর কি বিক্রি করা উচিত। ওটা আমি মার্চের রেজাল্ট দেখিয়েছি, মানে মার্চ মাসের, এই দেখুন মোটামুটি এই যে মার্চের ওপরের দিকে বিক্রি করেছে, ওই কারণে নিচের দিকে এসছে।
ঠিক আছে। এই দেখুন ওই কারণে কিন্তু এই নিচের দিকে এসছে শেয়ারটা। তো নিচের দিকে যখন শেয়ারটা এসছে আবার কিন্তু এফআইডিএস ইনভেস্ট করেছে বলে আবার দেখুন একটা উপরের দিকে র্যালি দিয়েছে, ঠিক আছে। তো এটাই হয় বেসিক্যালি। তো এখনও কিন্তু কম দামে পাওয়া যাচ্ছে শেয়ারটা, দেখুন নিচের দিকে আছে। যদি ভয় লাগে কোনো টেনশন নেই, যে বলেছি বারবার অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন। আপনাদের তো ফর্মুলা বলাই আছে শিওর প্রফিট কীভাবে করতে হয়। তাহলে কী করবেন, অল্প শেয়ারে ইনভেস্ট করবেন। এখন কিন্তু প্রথম ট্রেড মেরে দেবেন যদি অল্প শেয়ারে ইনভেস্ট করতে লাগে, তাহলে আর একটু নিচে যাবে, নিচে গেলে ভয় নেই, তখন গিয়ে সেকেন্ড ট্রেড মারবো, ঠিক আছে। কোনো টেনশন নেই, টেনশন ফ্রি একদম। তো কেপকেআই গ্রিন এনার্জি দেখিয়ে দিলাম, আমার কাছে শেয়ারটা ভালো শেয়ার। এবার আপনি নিজে ভেরিফাই করুন, দেখুন কী করা যেতে পারে। পাওয়ার গ্রাইড কর্পোরেশন লিমিটেড, কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড, এটাও কিন্তু খুবই একটা ভালো শেয়ার। এখন দাম কত চলছে, দাম চলছে 329 টাকা। রিসেন্টলি কি হচ্ছে, একটা আপার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ দেখুন কোম্পানি 3,05,804 কোটি টাকা, মানে কোম্পানি হিউজ মার্কেট ক্যাপ, সেই তুলনায় কিন্তু কোম্পানি কোনো মানে সেরকম কিন্তু দাম নেই, ঠিক আছে। স্টক পি রেশিও দেখুন 19.7, মানে সস্তায় পাওয়া যাচ্ছে মালটা। খালি সস্তায় পাওয়া গেলে হবে না, কোম্পানি ব্যবসাও দেখতে হবে, তারপরে ইনভেস্ট করবো আমি। তো কোম্পানি ব্যবসা যদি দেখি, এই দেখুন কোম্পানি কী করছে 2020 সাল থেকে 37,744, 39,640, 41,622, 45,581, 45,843 কোটি টাকা। আচ্ছা, খরচ 4,858, 4,734, 5,796, 7,001, 6,531 কোটি টাকা। তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, কোম্পানি খরচা কম, তার মানে কোম্পানি এটা ভালোই দিক। আচ্ছা, এবার যদি আমি কোম্পানি প্রফিট দেখি, নেট প্রফিট কীরকম করছে কোম্পানি, 10,034, 11,059, 12,036, 16,824, 15,417, 15,573 কোটি টাকা। তো প্রফিট কী হচ্ছে, বছরের পর বছর কী হলো, প্রফিট কিন্তু ক্রমশ বাড়ছে, মানে কোম্পানির ব্যবসা বা বিজনেস সুন্দর ভালোই চলছে। ওকে, আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির গচ্ছিত সম্পদ বা রিজার্ভস দেখি, সেটা কত আছে, 77,845 কোটি টাকা। ওকে, আচ্ছা, ধার বাকি বেশি হবে, কত আছে, 1,23,516 কোটি টাকা। তবে হ্যাঁ, এই তুলনায় কিন্তু কোম্পানির যদি আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, 250 কোটি টাকা, 250 কোটি 891 কোটি টাকা হচ্ছে কোম্পানির টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি, যেটা বছরের পর বছর কী হয়েছে, ক্রমশ বেড়েছে। অ্যাসেটটা ক্রমশ বেড়েছে, তার মানে কি ফান্ডামেন্টাল কিন্তু কোম্পানি রাইট, একদম ওকে কোম্পানি। তার মানে কি দেখা গেল, কোম্পানিটা সুন্দর, তার মানে সস্তায় পাওয়া যাচ্ছে, ইনভেস্ট করা যেতে পারে। তার আগে একবার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি। প্রোমোটার্স কী করেছে, একই রেখে দিয়েছে। এফআইএস কী করেছে, মাল বিক্রি করেছে। ডিআইএস কী করেছে, মাল ইনভেস্ট করেছে। আর পাবলিক সেক্টর অল্প ইনভেস্ট করেছে। ওকে, আচ্ছা, তো এবার যদি আমি চার্ট প্যাটার্ন দেখি কোম্পানির, এই দেখুন কোম্পানি কিন্তু এখন ওপরের দিকে উঠেছে, ঠিক আছে। তো এখন ইনভেস্ট করার দরকার নেই, এটা আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে। যখন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, শর্ট টাইমে প্রফিট পান, ঠিক আছে। শর্ট টাইমে আপনাকে ভালো একটা প্রফিট দিতে পারে পাওয়ার গ্রাইড কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড। তো এখন শেয়ারটা একটু আপার সার্কিট মেরেছে, একটু নিচের দিকে নামতে দিন। এই যে আপার সার্কিট আজকে অল্প মেরেছে, নিচের দিকে নামলেই কিন্তু তখনই গিয়ে কিন্তু প্রথম অল্প শেয়ারে কিন্তু প্রথম এন্ট্রিটা নিতে পারি, ঠিক আছে। দেখিয়ে দিলাম। এইবার যেটা বলছিলাম কি রিস্কি টাইপের শেয়ার আছে, সেগুলোকে কীভাবে আর কি হ্যান্ডেল করতে হবে, এবার আমি দেখাচ্ছি, দেখুন। সুজলন এনার্জি, এটা কিন্তু একটা রিস্কি টাইপের শেয়ার। কেন বলছি, এখন দাম কত চলছে, 52 টাকা, মানে 52.5 টাকা, 52 টাকা 50 পয়সা। রিসেন্টলি আবার কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ কোম্পানির 70,855 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। এইবারে আমি এটাকে রিস্কি টাইপের শেয়ার কেন বললাম, কোম্পানি যদি আমি প্রফিট লস দেখাই আপনাকে, গিয়ে আপনি কোম্পানির প্রফিট সেকশানে যাচ্ছি, নেট প্রফিট দেখাচ্ছি, ঠিক আছে। কোম্পানি বেশি কিছু দেখাচ্ছি না, খালি নেট প্রফিটটা দেখাচ্ছি। দেখুন এইখানে কোম্পানি লস ছিল, ঠিক আছে, 177 কোটি টাকা লস ছিল কোম্পানি। তারপরে কিন্তু হিউজ একটা মানে প্রফিট করেছে 2,887 কোটি টাকা। হয়তো কোম্পানি কোনো প্রজেক্ট পেয়েছে, ঠিক আছে, 100 কোটি টাকা 200 কোটি টাকার কোম্পানি এরকম হয়তো প্রজেক্ট পেয়েছে। প্রজেক্ট পাওয়ার পরে কিন্তু গিয়ে একটা দুম করে একটা ভালো আর কি প্রফিট এসছে। কিন্তু তার পরের বছরে গিয়ে দেখুন কোম্পানি কিন্তু প্রফিটটা অতটা হয়নি, প্রফিট হয়েছে, লস হয়নি কোম্পানির, কিন্তু প্রফিটটা কিন্তু অতটা হয়নি, প্রফিটটা কিন্তু কম হয়েছে। ওকে, আচ্ছা, তো যদি আমি আরও একটা জিনিস দেখাই আপনাদের, ব্যালেন্স শিটের মধ্যে যদি আমি আপনাদের রিজার্ভসটা দেখাই, গচ্ছিত সম্পদ বা রিজার্ভসটা দেখাই, দেখুন ক্রমশ মাইনাসে ছিল রিজার্ভস। জাস্ট এই বছরে গিয়ে কিন্তু একটা পজিটিভ আর কি রিজার্ভ দিয়েছে। তার মানে রিস্কি টাইপের শেয়ার খারাপ না, কিন্তু রিস্কি টাইপের হয়ে যায়, ঠিক আছে। তো এই রিস্কি টাইপের শেয়ার আর কি কীরকমভাবে ইনভেস্ট করতে হয়, আমি তার আগে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখাচ্ছি আপনাদের। প্রোমোটার্স কী করেছে, প্রোমোটার্সরা কিন্তু তাদের হোল্ডিংটাকে একই রেখে দিয়েছে। এফআইসরা কী করেছে, এফআইসরা ইনভেস্ট করেছে। ডিআইসরা কী করেছে, ডিআইসরাও কিন্তু ইনভেস্ট করেছে। সরকার রেখেছিল ইনভেস্টমেন্ট, ওটা কিন্তু বিক্রি করে দিয়েছে। পাবলিক কী করেছে, পাবলিক হচ্ছে অল্প বিক্রি করেছে। ওকে, এফআইসডিএসটা কিন্তু ইনভেস্ট করছে। আচ্ছা, চার্ট প্যাটার্ন যদি দেখাই আমি, এই দেখুন চার্ট প্যাটার্নটা যদি দেখুন, এরকম যখনই শেয়ারটা নিচের দিকে আসবে তখন গিয়ে আপনি এন্ট্রি নিতে পারেন। অল্প শেয়ারে, বারবার বলছি অল্প শেয়ারে এন্ট্রি নেবেন, ঠিক আছে। তারপরে সেই শেয়ারটা যখনই মোটামুটি ওপরের দিকে যেতে থাকবে তখন আর কি ওয়েট করবেন, হোল্ড করে রাখবেন।
যখনই আবার নিচে পড়বে, যদি ধরুন আপনি প্রথম এন্ট্রি নিলেন, একটা সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, প্রথম এন্ট্রি নিলেন ধরুন আপনি 90 টাকায়, আমি উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, প্রথম এন্ট্রি 90 টাকা নিলেন, এবার 90 টাকা থেকে দামটা দেখলেন মোটামুটি 110 টাকায় চলে গেছে, 110 টাকার পরে তারপরে একটু নেমে হয়েছে 105 টাকা। এবার দেখুন প্রথম যে আপনি এন্ট্রি নিয়েছিলেন সেখানের থেকে তো এই দামটা কম, লোয়ার সার্কিট মেরেছে কিন্তু, হ্যাঁ, কিন্তু দামটা তো কম আছে, ওকে, মানে সরি দামটা তো বেশি আছে, লোয়ার সার্কিট মেরেছে, কিন্তু প্রথম এন্ট্রি থেকে কিন্তু দামটা কিন্তু এখন হচ্ছে বেশি আছে। তো তখনও কিন্তু আপনাকে ওয়েট করে থাকাটাই ভালো। আমি সুজলনের কথা বলছি, আদার্স শেয়ারে কোনো আদার্স হলে আমি বলে দিতাম যে সেকেন্ড ট্রেড মেরে দিন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু আমি সুজলনের জন্য বলছি ওয়েট করে যাবেন। কেন কি সুজলনের ফলো করবেন কোয়ার্টার রেজাল্টগুলো, বারবার বলছি কোয়ার্টারের রেজাল্টগুলো ফলো করবেন সুজলনে, যারা ইনভেস্টমেন্ট করেছেন অলরেডি তাদের কথা বলছি, যারা ইনভেস্টমেন্ট করেননি তারা হয়তো বললাম রিস্কি টাইপের শেয়ার, আপনারা যদি রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি চান তাহলে ইনভেস্ট করতে পারেন, যেমন রিস্ক আছে তেমন রিওয়ার্ডও বেশি থাকবে। আর যারা অলরেডি ইনভেস্টমেন্ট করে রেখেছেন তারা বেরোতে চাইছেন, তো দেখবেন মোটামুটি সুজলনের ক্ষেত্রে মোটামুটি যদি আপনি 30%ও যদি প্রফিট তুলতে পারেন, তারপরে যদি বেরিয়ে আসতে পারেন, তাহলে আপনার টেনশন মুক্ত, মানে চিন্তামুক্ত। কোম্পানি খারাপ আমি বলছি না, ঠিক আছে, কিন্তু কোম্পানি কিন্তু লস করছিল, লস করতে করতে প্রফিট করেছে, রিজার্ভস ছিলই না, রিজার্ভস মাইনাসে ছিল, রিজার্ভস মাইনাসে থাকতে থাকতে এই বছরে গিয়ে মানে লাস্ট কোয়ার্টারে কিন্তু একটু রিজার্ভসটা বেড়েছে, বাদবাকি কিন্তু রিজার্ভ ছিলই না, মাইনাস রিজার্ভ ছিল। তো এই কারণে মোটামুটি যদি আপনি 30% মোটামুটি প্রফিট বুক করে বেরিয়ে আসতে পারেন তাহলে ভাববেন যে খুবই ভালো। আর যদি না পারেন মোটামুটি চেষ্টা করবেন 25 to 30%-এর মধ্যে প্রফিট বুক করার, ঠিক আছে। যদি হয়ে যায় আপনার প্রফিট, আপনি ভাবছেন যে আমার তো 30% প্রফিট হয়ে গেছে, আমি হোল্ড করে রেখে দিই, এরকম হোল্ড করে রাখতেই পারেন আপনি, কিন্তু তাহলে আপনাকে কী করতে হবে যে কোয়ার্টারলি কিন্তু রেজাল্টগুলো চেক করতে হবে। এই কোয়ার্টারে যেমন রেজাল্টটা ভালো এসছে, এই কারণে কোম্পানি উপরের দিকে গেছে, কারণ রিসেন্টলি আর কি কোম্পানি ভালো প্রজেক্ট পেয়েছে, ওই কারণ হচ্ছে অত একটা প্রফিট দিয়েছিল, তারপরে বছরে গিয়ে দেখুন প্রফিটটা অতটা হয়নি, ঠিক আছে। তো বেসিক্যালি প্রজেক্ট যদি আসে, একটা দুটো বড় বড় প্রজেক্ট আসলে কিন্তু কোম্পানির এরকম হিউজ প্রফিট হতেই পারে, বাদবাকি কিন্তু প্রফিটটা সেরকম ছিল না। তো ওই কারণেই বললাম একটু রিস্কি টাইপের শেয়ার, মোটামুটি 25 to 30% প্রফিট বুক করে কিন্তু বেরিয়ে আসতে পারেন। বেরিয়ে এসে আরও বিভিন্ন ধরুন স্টক আমি দেখিয়ে রেখেছি, যদি আপনার শর্ট টাইম আর কি লং টাইমের জন্য ইনভেস্ট করতেই হয় সেই স্টকগুলোতে ইনভেস্ট করুন, ঠিক আছে। সুজলন কিন্তু ওই যে বললাম, যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু রিস্কি টাইপের শেয়ার, এটাকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন আমি বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে একটা লাইক করবেন, তাহলে আমি বুঝতে পারবো কি আপনারা বুঝতে পারলেন, ওকে। তো আমি বলে দিলাম সুজলন এনার্জির জন্য কী করা যেতে পারে। আমি আরেকটা শেয়ার দেখাচ্ছি যেটাও কিন্তু একটু রিস্কি টাইপের শেয়ার। নেক্সট যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে এই যে ওয়ারে রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড, এটাও কিন্তু একটু রিস্কি টাইপের শেয়ার। কেন রিস্কি টাইপের শেয়ার বলছি, কোম্পানি এমনি সব কিছু ভালো আছে, সব কোম্পানি বিজনেস ভালো, কোম্পানি ফান্ডামেন্টাল ঠিকঠাক, সব কিছু ভালো আছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আমি রিস্কি টাইপের কেন বলছি, কেন কি কোম্পানি স্টক পি দেখুন 133 হচ্ছে কোম্পানি স্টক পি, মানে বুঝতেই পারছেন কতটা পি রেশিও কতটা বেশি, ঠিক আছে। আচ্ছা আমি যদি আপনাকে চার্ট প্যাটার্নটা দেখাই, দেখুন চার্ট প্যাটার্নটা দেখুন, যদি আমি 5 বছরের চার্ট প্যাটার্নটা খুলছি, 5 বছরে দেখুন কোথায় ছিল, মোটামুটি দাম কত ছিল, 2 টাকা ছিল, 2 টাকা থেকে এখন দাম কত হয়েছে 1888 টাকা, মানে বুঝতে পারছেন, মানে কয়েক মানুষকে কিন্তু কোটিপতি বানিয়ে দিয়েছে, ঠিক আছে, কয়েক মানুষকে কিন্তু অলরেডি কোটিপতি এটা বানিয়ে দিয়েছে, এত হিউজ রিটার্ন দিয়ে দিয়েছে বলে কিন্তু পিই রেশিওটা দেখুন 133, পিই রেশিওটা তো হাই। তো যারা ভাবছেন এই যে ওয়ারে রিনিউয়েবল এনার্জি নাম দেখে যারা ভাবছেন ইনভেস্টমেন্ট করবেন, তাদের থেকে মানে বোকা কিন্তু কেউ নেই, করবেন না, কেন কি দরকার নেই, কেন কি অলরেডি কিন্তু এতটা মানে হিউজ আর কি রিটার্ন দিয়ে দিচ্ছে, সেই কারণেই দেখুন 1 বছরের আমি যদি চার্ট প্যাটার্ন দেখাই আপনাকে, 1 বছর ধরে কী করছে কোম্পানি, এই জায়গাটার পরে লোয়ারের পর কিন্তু লোয়ার সার্কিট মেরেই চলেছে, ঠিক আছে, লোয়ারের পর লোয়ার সার্কিট কোম্পানি বেড়েই চলেছে। তো ওই কারণেই দরকার নেই, এগুলো একটু রিস্কি টাইপের শেয়ার, এগুলোতে এই যে এখানে রিস্ক ছিল ওই জন্য রিওয়ার্ড পেয়ে গেছে এরকম, ব্যাস এরপরে কিন্তু আবার রিস্ক চলে এসেছে, এবার নিচের দিকে চলে আসছে শেয়ারটা, ওই জন্য লোয়ারের পর লোয়ার সার্কিট মেরে যাচ্ছে। এবার যে শেয়ারটা এত হিউজ মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে একবার, এত মানে মার্কেট ক্যাপ কম হওয়ার পরেও, তার মানে আপনাকে বুঝতে হবে যে শেয়ারটা যতটা প্রচুর রিস্ক টাইপের শেয়ার হয়ে যায়। তো ওই কারণে এইসব শেয়ার থেকে যতটা পারবেন দূরে থাকবেন। শেয়ারগুলোতে এন্ট্রি নিলে ইনভেস্ট করলে কিন্তু আপনার টেনশানে ঘুমাবে না রাত্রেবেলা, ঠিক আছে। তো দেখুন রিস্ক টু রিওয়ার্ড রেশিও তো হাই আছেই, ঠিক আছে, কিন্তু একদম সেফলি যদি ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে আমার মতে এই শেয়ারটা থেকে বেরিয়ে আসাই উচিত। এবার আপনি নিজে একবার বিবেচনা করুন, যেটা আপনার সুবিধা মনে হবে আপনি নিজে ভেরিফাই করুন, নিজে যেটা সুবিধা মনে হবে সেই মতো একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন আপনি। কেন কি আমি সবাইকেই বলি, কেন কি ইনভেস্টমেন্টের টাকাটা আপনার নিজের, আপনি নিজে ইনকাম করেছেন, সেই টাকাটা যখন আপনি ইনভেস্ট করবেন সব কিছু ভেরিফাই করবেন, তারপরেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন।
তো আমার মনে হয় এটা রিস্কি টাইপের শেয়ার। যদি আপনি ইনভেস্ট করে থাকেন, যদি অলরেডি লসে যাচ্ছেন, তাহলে আমি বলবো একটু ওয়েট করে যান। কোম্পানি কিন্তু ব্যবসা ভালো চলছে, মোটামুটি একটা প্রফিট নিন। প্রফিট নিয়ে শেয়ারটা থেকে বেরিয়ে আসলে কিন্তু ভালো হবে। কেন কি 5 বছরে যা রিটার্ন দিয়ে দিয়েছে, মানে কয়েক মানুষকে কিন্তু অলরেডি কোটিপতি বানিয়ে দিয়েছে। ঠিক আছে, কয়েক মানুষকে বানিয়ে দিয়েছে যারা আর কি ইনভেস্ট করেছিল। তো এই কারণেই শেয়ারটা দেখছেন এখন মানে লোয়ারের পর লোয়ার সার্কিট ক্রমশ মেরেই যাচ্ছে, নিচের দিকে থেকে নিচের দিকে নেমেই যাচ্ছে। তো এটাতে যদি ভাবেন যে এই নামটা দেখে আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন, তো করবেন না। ঠিক আছে, আগে ভেরিফাই করুন, সব কিছু বিবেচনা করুন, বুঝে নিয়ে তারপরে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করুন। এটা আপনার কষ্টের টাকা, বারবার মাথায় রাখবেন। আপনার যে লস হোক এটা কিন্তু আমি কোনো দিন চাই না। ওই জন্যই কিন্তু আমার বোস ইনভেস্টমেন্ট আপনাকে মানে চেষ্টা করলো একটা সতর্কবার্তা দেওয়া। এবার আপনার যেটা সুবিধা মনে হবে আপনি সেটা করুন। ওকে, তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। কেন কি আমি আপনাদের কাছে কোনো টাকা চার্জ করি না, আমি আপনাদের কাছে এই লাইক শেয়ারটাই করতে বলি, যেটা পুরোটাই ফ্রিতে হয়। তো করলে আমি বুঝতে পারবো কি আমি মানে আপনার ভিডিওটা ভালো লাগছে, আপনি ভিডিও থেকে কিছু বুঝতে পারছেন। ঠিক আছে, বাদ বাকি আপনি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে নেক্সট ভিডিও যখন আপলোড হবে আপনার কাছে সর্বপ্রথম ভিডিওটা পৌঁছাবে, নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যদি আপনার কোনো কিছু বলার থাকে, কোনো কিছু জিজ্ঞাসার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক 2 দিন ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। ঠিক আছে, তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।